সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। শুরু করছি জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের আজকের পর্ব। দর্শক, আমাদের প্রতিযোগিতার এই আসরে আপনারা কখনো বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক উপভোগ করেছেন, আবার কখনো স্কুল অথবা কলেজ পর্যায়ের বিতর্ক উপভোগ করেছেন। তবে আমাদের চলমান এই প্রতিযোগিতার আসরে স্কুল এবং কলেজ অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। মেধাবী সব শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আপনারা বিনোদনের পাশাপাশি জ্ঞানের দ্বারাও সমৃদ্ধ হবেন। আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে আগামী শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের চেয়ে সাহিত্যের উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। আজ এই বিষয়টির পক্ষে এবং বিপক্ষে যে দুটো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক করবেন তারা হচ্ছেন পক্ষ দল ঝিনাইদহ ক্যাডেট কলেজ ঝিনাইদহ, বিপক্ষ দল প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর। দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই প্রতিযোগিতার বিতার্কিকদের সাথে এবং তাদেরকে সহযোগিতা প্রদানের জন্য আগত প্রতিষ্ঠানের অন্যান্য ছাত্রছাত্রীর সঙ্গে। পক্ষ দল থেকে আমাদের সাথে আছেন ক্যাডেট জুবায়ের একাদশ শ্রেণী ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ক্যাডেট মেহেদি দ্বাদশ শ্রেণী ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ক্যাডেট শাফিন দ্বাদশ শ্রেণী ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ক্যাডেট সাইহাম একাদশ শ্রেণী ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ক্যাডেট তাইয়েব দ্বাদশ শ্রেণী ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ক্যাডেট নাইর একাদশ শ্রেণী ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ক্যাডেট শিওন একাদশ শ্রেণী ঝিনাইদহ ক্যাডেট কলেজ। সুপ্রিয় দর্শক, এবারে দেখে নেব বিপক্ষ দলে কারা আছেন। জান্নাতি আদনিন দ্বাদশ শ্রেণী প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর, সুবাহনুর দশম শ্রেণী প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর, জান্নাতুল নাইম রূপা দ্বাদশ শ্রেণী প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর, হাসনাতুন নাইম শিহান নবম শ্রেণী প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর, উম্মে নীলিমা হোসেন একাদশ শ্রেণী প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর, ইশরাজাহান ইভা একাদশ শ্রেণী প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর, আশাক্তা মাহি নবম শ্রেণী প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর। সুপ্রিয় দর্শক, এবারে কথা বলবো উভয় দলের সাথে আগত তত্ত্বাবধায়ক শিক্ষকদের সাথে। পক্ষ দলে আমাদের সাথে তত্ত্বাবধায়ক শিক্ষক হিসেবে আছেন মোহাম্মদ তারিকুল হক, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ ঝিনাইদহ ক্যাডেট কলেজ। স্যার, আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। বিতর্কের ভবিষ্যতে ভালো বিতর্ক হওয়ার জন্য বা বিতর্কের একটি সুন্দর ভবিষ্যতের জন্য বিজ্ঞান এবং সাহিত্য ব্যতি রেখে আর কোন জিনিসটাকে আপনি গুরুত্ব দিবেন বা কোন বিষয়টিকে আপনি গুরুত্ব দিবেন? বিতর্ক মূলত সাহিত্য কেন্দ্রিক এবং বিজ্ঞান মনস্কতা অবশ্যই দরকার। তবে এই দুটি বিষয় জ্ঞান বাদ দিয়ে এর পরিবর্তে আমাদের যে বিষয়গুলোর প্রতি আসলে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি, তার মধ্যে রয়েছে অবশ্যই যুক্তিবিদ্যা, তার মধ্যে রয়েছে দর্শন, তার মধ্যে থাকতে হবে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা এবং সেই সাথে ইতিহাস বর্তমান বিশ্ব কী তালে চলছে বা কী ধারায় ধাবিত হচ্ছে সেই সম্বন্ধে ধারণা থাকতে হবে। এবং অবশ্যই যেটি সাহিত্য বা বিজ্ঞানের অংশ নয়, উপস্থাপনা, এটিও চমৎকার হতে হবে। এবং পরিশেষে যেহেতু এটি একটি যুক্তির যুদ্ধ, সেই ক্ষেত্রে মানসিক দৃঢ়তা অবশ্যই প্রয়োজন। সুপ্রিয় দর্শক, এবারে কথা বলবো বিপক্ষ দলকে সহযোগিতা প্রদানের জন্য তাদের সঙ্গে আগত তত্ত্বাবধায়ক শিক্ষকের সাথে। আমি অনিক দাস, প্রভাষক ইংরেজি বিভাগ প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ। স্যার, আপনার কাছেও আমি জানতে চাই, ভালো বিতার্কিক তৈরিতে বা বিতর্ককে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহিত্য এবং বিজ্ঞানকে বাদ দিয়ে আপনি কোন তৃতীয় বিষয়টিকে বেশি গুরুত্ব দিবেন? নব্য বিতার্কিক তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কিভাবে আরও সুন্দর করে কোনো কিছু উপস্থাপন করা যায়। বডি ল্যাঙ্গুয়েজের উপর তাদের খেয়াল রাখা উচিত, বাচন ভঙ্গির উপরে তাদের খেয়াল রাখা উচিত, শুদ্ধ উচ্চারণের বিষয়ে তাদের খেয়াল রাখা উচিত। এগুলি মনে হয়, এগুলি করলে পরে একজন খুব ভালো বিতার্কিক হতে পারে। ধন্যবাদ এবং একই সাথে আপনাদের দুটি দলকেই শুভকামনা। দর্শক, আপনাদের সকলের জ্ঞাতার্থে এবং উভয় দলের বিতার্কিকদের অবগতির জন্য আমি আজকের বিতর্কের নিয়মকানুন জানিয়ে দিচ্ছি। আপনারা সার্বিকভাবে গঠনমূলক পর্ব এবং যুক্তিখণ্ডন পর্বের জন্য সর্বমোট 19 মিনিট সময় পাবেন। এই 19 মিনিট সময়ের কতটুকু সময় আপনারা গঠনমূলক পর্বে ব্যবহার করবেন কিংবা কতটুকু সময় যুক্তিখণ্ডনের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা উভয় দল নিজেরাই নির্ধারণ করবেন। তাছাড়া কোনো বিতার্কিক কত সময় ধরে বক্তব্য প্রদান করবে সেটিও উভয় দল নিজেরাই নির্ধারণ করবে। যুক্তি খণ্ডনের ক্ষেত্রে আপনারা চাইলে অতিরিক্ত একজন বিতার্কিককে সুযোগ করে দিতেই পারেন কিংবা চাইলে গঠনমূলক পর্বের যে কোনো একজন বিতার্কিক যুক্তি খণ্ডন করতে পারবেন। প্রত্যেক বিতার্কিককে তার নির্ধারিত সময় 30 সেকেন্ড পূর্বে সতর্কতা সংকেত দেওয়া হবে এবং নির্ধারিত সময়ের পরে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। দর্শক, এবারে আমরা পরিচিত হব আজকের প্রতিযোগিতার বিজ্ঞ বিচারকবৃন্দের সাথে। প্রথমেই আমি ডেকে নিচ্ছি অধ্যাপক ডক্টর কাজী সাইফুদ্দিনকে, সম্মানিত উপাচার্য, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এবারে মঞ্চে আসবেন জনাব আ.ন.ম. ফয়জুল হক জুরেক। 1997 সালে অনুষ্ঠিত 14তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের বিতার্কিক এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব তানভীর সালেহীন ইমনকে। 2006 সালে অনুষ্ঠিত 17তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় রানার আপ দলের সদস্য এবং উপ পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন। আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ একজন বিতার্কিককে তার উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য পরিবেশনা, যুক্তির প্রয়োগ এবং খণ্ডন এবং তাদের প্রতি বিচারকদের করা প্রশ্নের সদুত্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবেন। দর্শক, আমরা আমাদের আজকের বিতর্কের মূল পর্বে চলে যাচ্ছি। প্রথমেই আমি পক্ষ দল থেকে প্রথম বিতার্কিক ক্যাডেট জুবায়ের ফাহিমকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 5 মিনিট। এমন একদিন আসবে যেদিনে নীল আকাশ আর নীল থাকবে না। এমন একদিন আসবে যেদিন মনুষ্যত্ব ভালোবাসা বিলীন হয়ে যাবে, যান্ত্রিক মানুষ পরিণত হবে যন্ত্র মানবে। আর ঠিক সেদিনের কথা চিন্তা করে কবি কুসুম কুমারী দাস লিখেছেন, একদিন লিখেছেনও আদর্শ সে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আজ লিখিতেছি বড় দুঃখ ভরা প্রাণে, তোমরা মানুষ হবে কাহার কল্যাণে। বিজ্ঞ প্রতিপক্ষ, এখানে কল্যাণের মূল চাবিকাঠিটা কি? আপনার বিজ্ঞান নাকি মনুষ্যত্বের সাহিত্য? ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজ এই জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতায় আমাদের বিষয় নির্ধারিত হয়েছে আগামীর শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের চেয়ে সাহিত্যের উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। দলের প্রথম বক্তা হিসেবে আমার দায়িত্ব বিষয়টিকে যথাযথভাবে বিশ্লেষণ এবং সংজ্ঞায়ন। আমার দলের দ্বিতীয় বক্তা বিজ্ঞানের ভয়াবহতার বিপরীতে আগামী সাহিত্যের মাহাত্ম্য ও উপযোগিতা তুলে ধরবেন এবং সর্বশেষে তৃতীয় বক্তা তথ্য ও যুক্তির মাধ্যমে প্রমাণ করে যাবেন যে সাহিত্য শুধু মানবীয় গুণাবলী নয়, বরং বিজ্ঞানের মানবিক বিকাশেও মুখ্য। এবং সেই হিসেবে আজকের বিষয়টিকে মোট 4টি ভাগে ভাগ করা যায়। 1 আগামী শিক্ষা ব্যবস্থা, 2 বিজ্ঞান, 3 সাহিত্য এবং 4 অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন বলতে কি বোঝানো হয়েছে। প্রথমে আসা যাক আগামী শিক্ষা ব্যবস্থা বলতে আমরা কি বুঝি। ভবিষ্যতে শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের জন্য সরকার প্রদত্ত শিক্ষাক্রম যা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত এবং বাস্তবায়িত হয়, তাই আগামী শিক্ষা ব্যবস্থা। এখানে একটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন যে আগামীর বলতে আমরা শুধুমাত্র নিকটবর্তী ভবিষ্যৎকে নয়, বরং দূরবর্তী ভবিষ্যতের কথাও তুলে ধরছি। এবার আসা যাক বিজ্ঞান বলতে আমরা কি বুঝি। ভৌত জগতের যা কিছু পরিমাপযোগ্য সে সম্পর্কে গবেষণালব্ধ জ্ঞানই হলো বিজ্ঞান। অন্যভাবে বলা যায় প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান যা দ্বারা সেই ঘটনাকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা সম্ভব, তাই হলো বিজ্ঞান। সম্মানিত বিচারক মণ্ডলী, গভীরতা বিস্তারের বিবেচনায় সাহিত্যকে নানাভাবে সংজ্ঞায়িত করা যায়। সাধারণভাবে চিন্তাশীল মননশীল মনের বাস্তব প্রতিচ্ছবি, কল্পনা, প্রাপ্তি ও অপ্রাপ্তির উপর উপলব্ধি করে জীবনকে নানা মাধ্যমে তথা কবিতা, উপন্যাস, গল্প, গবেষণাপত্র, প্রবন্ধ বা নাটকের মাধ্যমে লিখিতভাবে পরিশীলিত শিল্পের ছোঁয়ায় ফুটিয়ে তোলাকে বলা হয় সাহিত্য। এক কথায় সাহিত্য হলো আমাদের জীবনের দর্পণ। সাহিত্যই পারে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র তথা মানবজাতির জন্য প্রতিশ্রুতিশীল এক ভবিষ্যতের সন্ধান দিতে। শতাব্দীর পর শতাব্দী মানব মনের প্রকাশ ঘটেছে এই সাহিত্যেরই ক্যানভাসে। কাজেই সাহিত্য একাধারে শিল্প, সংস্কৃতি ও প্রবাহমান সময়ের বাস্তব প্রতিচ্ছবি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের প্রস্তাবনার শেষ অংশ অধিক গুরুত্ব দেওয়া বলতে আমরা বোঝাতে চাচ্ছি অতি মূল্যবান ও প্রেক্ষাপট বিবেচনায় বিলীন হওয়া থেকে মানবীয় গুণাবলী যা মনুষ্যত্বকে রক্ষার জন্য প্রয়োজনীয়, যা আগামীর শিক্ষা ব্যবস্থায় সাহিত্য পাঠের মাধ্যমে পুনর্জীবিত করা সম্ভব। বিজ্ঞ প্রতিপক্ষ ঠিক তেমনিভাবে বিজ্ঞান হলো এমন এক ধরনের জ্ঞান যা মানুষকে দেয় আস্থাশীল হতে শেখায়, এবং সাহিত্য হলো এমন এক ধরনের শক্তি যা মানুষের কল্পনাকে বাস্তবে রূপ দিতে শেখায়। উদাহরণ হিসেবে বলা যায় ভিডিও কনফারেন্সিং কিংবা রকেট ইঞ্জিনের কথা। বিখ্যাত লেখক জুল ভার্ন তার বই ইন দ্য ইয়ার 2819 উল্লেখ করেন যে এমন একটা সময় আসবে যখন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলা যাবে, এবং যা আবিষ্কৃত হয় তার থেকে প্রায় 110 বছর পরে। ঠিক তেমনিভাবে 1657 সালে প্রকাশিত দি আদার ওয়ার্ল্ড বইয়ে উল্লেখ করা হয় রকেট ইঞ্জিনের কথা, যা আবিষ্কৃত হয় তার থেকে প্রায় 300 বছর পরে। ঠিক তেমনিভাবে 2021 সালের আগ পর্যন্ত আমাদের ব্ল্যাক হোল ছিল একমাত্র বৈজ্ঞানিক কল্পকাহিনী, কিন্তু 2021 সালে আবিষ্কারের পর তা হয়ে যায় বিজ্ঞানের এক চিরন্তন ধ্রুব সত্য। ঠিক তেমনিভাবে বিজ্ঞানের হাজারো হাজারো আবিষ্কারের পিছনে রয়েছে সাহিত্যিকদের কল্পনা শক্তি, সেই শক্তি জুগিয়েছে নানা আবিষ্কারের পেছনের শক্তি। বিজ্ঞ প্রতিপক্ষ বিজ্ঞান আমাদেরকে দেয় বেগ, কেড়ে নিয়েছে আবেগ এবং ধ্বংস করেছে বিবেক। ঠিক সেই অবস্থায় আমাদের প্রয়োজন শিক্ষা ব্যবস্থায় সাহিত্যকে অধিক গুরুত্ব দেওয়া। তাই আসুন আর তর্কের জন্য তর্ক না করে স্বীকার করে নেই যে আগামীর শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের চেয়ে সাহিত্যকে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। এবারে আমি বিপক্ষ দল থেকে প্রথম বিতার্কিক জান্নাতি আদনিনকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 5 মিনিট। মাননীয় বিচারক মণ্ডলী,
ধরুন সময়টা প্রাচীন প্রস্তর যুগেরও আগের। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ঘন গহীন অন্ধকারের মাঝে স্বেচ্ছেদে কোনো এক গুহায় বন্দী আমরা। গুহার বাইরে থেকে ভেসে আসছে হিংস্র দাঁতালো সব সাপদের গর্জন। যখন আগুনের ধারণাও পৃথিবীতে ছিল না, তখন কেউ একজন হঠাৎ চোখমুখে পাথর কষে জেলে ফেললো আগুন। মাননীয় বিচারক মণ্ডলী, আগুন জ্বালাবার সেই ছোট্ট জ্ঞানই ছিল বিজ্ঞান। বিজ্ঞানের হাত ধরে মানুষ প্রথমবারের মতো জয় করলো অন্ধকার। ওই সাপদ সংকুলন অন্ধকারে প্রথমবারের মতো নিরাপদ বোধ করলো। এরপর বিজ্ঞানের হাত ধরে এলো আরেক মহা আবিষ্কার, চাকা। মানব সভ্যতার ধীর ক্লান্তিকর পরটি যেন পেয়ে গেল চনমনে এক গতি। এরপর মানুষকে আর ফিরে তাকাতে হয়নি। তার জীবনের প্রতিটি ছোট বড় সমস্যার সমাধানে কার্যকর সমাধান হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞান। হাজারো আবিষ্কার, বাষ্প ইঞ্জিন, বিদ্যুৎ, কম্পিউটার কি দেয়নি বিজ্ঞান আমাদের। অথচ আগুন জ্বালাবার সেই ছোট্ট সায়েন্সটি ছড়িয়ে দেওয়ার চেয়ে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুদের বুদ্ধি মোতাবেক দুঃখ সহকার অসহায়তায় গান, কবিতা, সাহিত্য লেখায় অবশ্যই সেই দিন আমাদের বাঘ কিংবা ভাল্লুকের টিফিন হয়ে যেতে হতো। মাননীয় বিচারক মণ্ডলী, আমরা আত্মবিশ্বাসের সাথে জানাতে চাই, বিজ্ঞান শিক্ষা বিস্তারে শিক্ষা ব্যবস্থায় অগ্রাধিকার দেওয়ার কোনো অতীত বর্তমান নেই। বিজ্ঞান শিক্ষাকে অতীতেও রাখতে হতো 1 নম্বরে, বর্তমানেও রাখতে হবে 1 নম্বরে এবং ভবিষ্যতেও রাখতে হবে 1 নম্বরে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের এই বিতর্ক মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে আগামী শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের চেয়ে সাহিত্যের উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিতর্কে বিষয়টি ব্যাখ্যা এবং সংজ্ঞায়ন করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা আগামী প্রতিদ্বন্দ্বিতামূলক বিশ্বে বিভিন্ন সমস্যাগুলো সমাধান কল্পে একমাত্র পথ যে বিজ্ঞান, তাই প্রমাণ করে দিয়ে যাবেন। এবং আমার দলের তৃতীয় বক্তা যুক্তি, তথ্য ও তথ্য উপাত্ত দ্বারা প্রমাণ করে দিয়ে যাবেন যে আগামী শিক্ষা ব্যবস্থায় সাহিত্যের চেয়ে বিজ্ঞানের উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। আজকের বিষয়টি যে প্রপঞ্চগুলো সংজ্ঞায়নের দাবি রাখে সেগুলো হলো আগামী শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান, সাহিত্য অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। চলে যাচ্ছি সংজ্ঞায়নে। শিক্ষা হলো জ্ঞান লাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া এবং ব্যক্তির ভাবগত পদ্ধতি পরিপূর্ণ বিকাশ সাধনের একমাত্র অনুশীলন এবং উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য সেই সব দক্ষতা প্রয়োজন, সেগুলো অর্জন। আর শিক্ষা ব্যবস্থা বলতে বোঝায় শিক্ষা বিস্তারের কাঠামো, অর্থাৎ যেই ব্যবস্থার বা কাঠামোর মধ্য দিয়ে কোনো জাতির সামগ্রিক শিক্ষা লাভের প্রক্রিয়া চলমান থাকে তাকে শিক্ষা ব্যবস্থা বলে। আগামী শিক্ষা ব্যবস্থা বলতে বোঝায় আগামীর যে পৃথিবী, অর্থাৎ ভবিষ্যৎ পৃথিবীর চ্যালেঞ্জ নিরসনে এবং সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর মতো দক্ষ জনগোষ্ঠী তৈরি করার জন্য যে শিক্ষা কাঠামো, তাকে আগামী শিক্ষা ব্যবস্থা বলে। আর বিজ্ঞান বলতে বোঝায় সেই বিশেষ জ্ঞান যা ব্যবহার করে মানুষ বর্তমান ও ভবিষ্যতের সমস্যা সমাধানে দক্ষতা লাভ করছে। আর সাহিত্য বলতে বোঝায় ব্যক্তির ভাব ও অভিব্যক্তির লিখিত রূপ যা মানুষ গদ্য বা পদ্যের মাধ্যমে প্রকাশিত করে। মাননীয় বিচারক মণ্ডলী, একটু ইতিহাস ঘাঁটি। বলছি অটোমান সাম্রাজ্যের কথা। যে অটোমান সাম্রাজ্যে 600 বছর ধরে গোটা ইউরেশিয়া অঞ্চল প্রবল উত্তাপে দাপিয়ে বেরিয়েছিল, তারাই এক সময় এসে শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের চেয়ে সাহিত্যের, দর্শন, সমর বিজ্ঞানকে অধিক গুরুত্ব দেয়। আর যার ফলে কি ঘটলো, অটোমানদের অধীনস্থ পার্শ্ববর্তী ইউরোপ শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের উপর অধিক গুরুত্ব দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো। আর হাজারো ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ অটোমান সাম্রাজ্য ভেঙে পড়লো তাসের মতো। যে মধ্যপ্রাচ্যে এককালে জন্ম দিয়েছিল ইবনে সিনা, মুসা আল খোয়ারিজমি, জাবির ইবনে আল হাইয়ানের মতো সেরা বিজ্ঞানীদের, সেই মধ্যপ্রাচ্যে যেন এক বন্ধা জননী। তাই বিজ্ঞ প্রতিপক্ষ ন্যাড়াকে বেলতলা দেখাতে আসবেন না। সাহিত্যের অগ্রাধিকারের ওই বেলতলায় ন্যাড়া আর যাবে না। তাই গোটা বিশ্ব আজ গুরুত্ব দিচ্ছে বিজ্ঞান শিক্ষায়। বাংলাদেশও বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দেওয়ায়, অগ্রাধিকার দেওয়ায় সাজিয়ে নিয়েছে জাতীয় শিক্ষাক্রম 2021। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা সাহিত্যকে গুরুত্ব অস্বীকার করছি না, তবে পরবর্তী বিশ্বের সাথে নিজেদের খাপ খাওয়াতে অগ্রগতি শিক্ষা ব্যবস্থায় কখনোই অগ্রাধিকারের চেয়ে অধিক গুরুত্ব হতে পারে না। তাই বিজ্ঞ প্রতিপক্ষ আবারও বলছি, আগামী শিক্ষা ব্যবস্থায় সাহিত্যের চেয়ে বিজ্ঞানের ওপর অধিক গুরুত্ব দেওয়া উচিত নয়। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ প্রতিপক্ষ, ধন্যবাদ সবাইকে। এবারে আমি পক্ষ দল থেকে দ্বিতীয় বিতর্কী ক্যাডেট আহমেদ মেহেদি হাসানকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 5 মিনিট 30 সেকেন্ড। ভয় নেই বিজ্ঞ প্রতিপক্ষ, আমি এমন ব্যবস্থা করব যাতে MiG-21 যুদ্ধ বিমানগুলো মাথার উপর আর বোমা বর্ষণ করবে না। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব আকাশ থেকে কেবল গোলাপাট চন্দ্রমল্লিকা প্যারাট্রুপারদের মতো নেমে আসবে। সংঘর্ষের, যুদ্ধের, মৃত্যুর সব সম্ভাবনা শেষ হয়ে যাবে। আমি এমন ব্যবস্থা করব একজন সাহিত্যিক তখন সকল কাঁটাতার, রণাঙ্গন, সমরাস্ত্র, হাইড্রোজেন বোমা নিষিদ্ধ করে যাবে। মানুষ তখন কবিতার যুদ্ধ করবে। বিজ্ঞ প্রতিপক্ষ, আমি এমন ব্যবস্থা করব যাতে কবিতার যুগ সংখ্যা বেড়ে যাবে। আমি এমন ব্যবস্থা করব যুদ্ধ কমে গিয়ে বেড়ে যাবে কবিতার সংখ্যা। একজন কবি কমান্ড করবেন পৃথিবীর সকল মানুষ হত্যাকারী রণতরীগুলো। মানুষ পারমাণবিক নয়, মানবিক যুদ্ধের প্রতিযোগিতা করবে। আমি পরম যত্নে বুকের তরঙ্গে আপনার জন্য দিনটি তুলে রাখলাম বিজ্ঞ প্রতিপক্ষ। কোনো ভয় নেই, কোনো ভয় নেই।
সম্মানিত বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় আগামী শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের চেয়ে সাহিত্যের উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। অত্যন্ত যৌক্তিক কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি না হয় ব্যর্থ হলেন বিজ্ঞান শিক্ষার সাহায্যে পৃথিবীর যুদ্ধ বিগ্রহ থামিয়ে শান্তি বার্তা বয়ে আনতে। আমি কিন্তু ঠিক আপনাকে আহ্বান জানাচ্ছি শিল্প সাহিত্য মনুষ্যত্বের মাধ্যমে পৃথিবীকে আরো শান্তিপূর্ণ, সুন্দর এবং প্রীতিময় হিসেবে প্রতিষ্ঠিত করতেন। বিপক্ষ দলের প্রথম বক্তাকে আমি অভিবাদন জানাচ্ছি বিতর্কের মাধ্যম হিসেবে বিজ্ঞানের বদলে সাহিত্যকে বেছে নেওয়ার জন্য, কারণ আপনার ওষ্ঠাচ্চারিত প্রত্যেকটি শব্দই সাহিত্য শিক্ষার একটি বাহন এবং প্রমাণ যে সাহিত্য শিক্ষা ছাড়া নিজেদের একান্ত আবেগ, যুক্তি, চিন্তা এবং কল্পনাকে প্রকাশ করা সম্পূর্ণভাবে অসম্ভব। আশা করি বিপক্ষ দলের পরবর্তী দুই বক্তাও নিজেদের বক্তব্য প্রদান করার মাধ্যমে আমার এই যুক্তিটিকে অকাট্য প্রমাণ করে যাবেন। এখন বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি হয়তো বলতে পারেন আজ যদি বিজ্ঞান না থাকতো তবে টেলিভিশন থাকতো না, টেলিভিশন না থাকলে হয়তো আমাদের কোনো যুক্তি তর্ক সম্প্রচারিত হতো না। তবে আপনাদের একান্ত অবগতির জন্য জানানো যাচ্ছে যে টেলিভিশন আবিষ্কারের 30 বছর আগে 1900 সালে জন ওয়াটকিনসন জুনিয়র তার হোয়াট কুড হ্যাপেন ইন নেক্সট সেঞ্চুরি প্রবন্ধটিতে উল্লেখ করে গিয়েছেন টেলিভিশন আবিষ্কারের ধারণাটি। 1980 সালে হেডফোন আবিষ্কার আগে 1950 সালে সেটিকে কল্পনায় গ্রন্থিত করে গিয়েছেন রে ব্র্যাডবারি। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনার বিজ্ঞান আবিষ্কৃত প্রত্যেকটি আবিষ্কারকে প্রশ্ন করে দেখুন, উত্তর পেয়ে যাবেন সবগুলোই ছিল সাহিত্য শিক্ষালব্ধ কল্পনার ফসল। যেখানে বিজ্ঞান শিক্ষার শেষ সেখানে সাহিত্য শিক্ষার শুরু। আমরা একবারও বলিনি বিজ্ঞান শিক্ষার কোনো গুরুত্ব নেই, বরঞ্চ যে বিজ্ঞান শিক্ষা আমাদের ভবিষ্যৎ জীবনকে পরিচালনা করবে সেই বিজ্ঞান শিক্ষাকে মানবীয়ভাবে পরিচালনা করবার জন্য প্রয়োজন সাহিত্য শিক্ষা। সাহিত্য শিক্ষা আমাদের অধিকার বিজ্ঞ প্রতিপক্ষ, এবং এই সাহিত্য শিক্ষার অংশ মাতৃভাষাকে রক্ষার জন্য 1952 সালে আমাদের রাজপথ রঞ্জিত হয়েছে ভাষা শহীদের রক্তে বিজ্ঞ প্রতিপক্ষ। তাই আজ থেকে 100 বছর পরে যদি 90% বিজ্ঞান শিক্ষার বিপরীতে মাত্র 10% সাহিত্য শিক্ষাও দেওয়া হয়, সেই 10% সাহিত্য শিক্ষাকে যেন বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ আগামীর দিনে ওই 10% সাহিত্য শিক্ষা আমাদের মাঝে মানবিকতা, মনুষ্যত্ব এবং মানবতাকে জাগিয়ে রাখবে। নতুবা যন্ত্রের ভিড়ে মানবাত্মা কলুষিত হবে, প্রাণহীন যান্ত্রিকতায় মানুষ, পশু আর মেশিনের মাঝে কোনো পার্থক্য থাকবে না। বিজ্ঞ প্রতিপক্ষ, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। আমি স্বপ্ন দেখি এমন এক ভবিষ্যতে যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম শুধু মানুষ হয়ে জন্ম নেবে না, মনুষ্যত্ব নিয়ে বেঁচে উঠবে। একের পর এক বস্তুবাদী উন্নয়ন আর ফুলে ফেপে ওঠা ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যস্ত থাকবে না, প্রেম ও ভালোবাসার বুননে আলোকিত করবে প্রত্যেকটি সকালকে। মানব জীবনে যতই অন্ধকার তিমির রাত্রি নেমে আসুক না কেন, মননশীল সাহিত্যের আশাবাদী মন প্রজাপতি হয়ে ওড়াবে শান্তির কেতন। হিরোশিমা নাগাসাকিতে বোমা বর্ষণ নয়, সম্প্রীতির ফুল ফুটবে। কল্পনা শক্তিকে আশ্রয় করে মানুষের পুনর্জন্ম হবে নৈতিকতার মূল্যবোধের মাধ্যমে। আপনাদের বিজ্ঞান শিক্ষা শুধুমাত্র স্বপ্নের ব্যাখ্যায় দিতে পারে, কিন্তু আমাদের সাহিত্য শিক্ষাই পারে আমাদেরকে সেই স্বপ্নই দেখাতে। তাই আসুন আমরা আগামী শিক্ষা ব্যবস্থায় আমাদের সাহিত্য শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার মাধ্যমে এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে মানবতা আগলে রাখবে আগামীর মানব সভ্যতাকে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। এবারে যুক্তি উপস্থাপন করবেন বিপক্ষ দলের দ্বিতীয় বিতার্কিক। আমি ডেকে নিচ্ছি সুভা নূরকে। তিনি সময় পাবেন 5 মিনিট। সম্মানিত বিচারক মণ্ডলী, আমরা আজ সেই বিশ্বের দিকে অগ্রসর হচ্ছি যে বিশ্ব আমাদের পরিচয় করিয়ে দিবে চতুর্থ শিল্প বিপ্লবের মতো বিজ্ঞানের এক আমূল পরিবর্তনের সাথে। যেই বিশ্ব আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম উপাদান হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, সেন্সর, ইন্টারনেট অফ থিংস ইত্যাদি উপাদানের আবির্ভাব ঘটাবে। এরকম এক প্রতিদ্বন্দ্বিতামূলক পৃথিবীতে দাঁড়িয়ে আপনার ফুল পরে পাতা নড়ে পাতায় পাতায় হেলিয়া তুমি না করিলে আমায় কে করিবে বিয়া, এমন সাহিত্যের স্থান কোথায় বিজ্ঞ প্রতিপক্ষের কাছে প্রশ্ন রেখে গেলাম। আশা করি উত্তর দিয়ে যাবেন। বিজ্ঞান দিয়ে খুব অল্প সময় সভ্যতার যে অগ্রগতি সাধিত হয়েছে, আমার প্রতিপক্ষ বন্ধুরা সাহিত্য দিয়ে সে অগ্রগতি কিভাবে সাধন করবেন তা আমার বোধগম্য নয়। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী, আমাকে আজকের বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, বিতর্কের নির্ধারিত বিষয় আগামী শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের চেয়ে সাহিত্যের ওপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিষয়ের বিপক্ষে উচ্চারণ করছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, নিরাশাবাদী প্রথম বক্তা ও দ্বিতীয় বক্তা সাহিত্যের শূন্যতাবাদে আড়ষ্ট। বহু কবিতা এবং বক্তব্য জুড়ে নিরাশার কথা বলে গেলেন, অথচ আগামীর পৃথিবী নিরাশার নয় বরং চ্যালেঞ্জের। তাই চ্যালেঞ্জ নিতে আমাদের প্রয়োজন বিজ্ঞান শিক্ষা। আজকের পৃথিবী দাঁড়িয়ে আছে চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে। প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না। যেমনটি উট পাখির মতো বালিতে মাথা গুজে দিলেই থামে না মরুঝড়, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও প্রতিপক্ষ বন্ধুরা, বিপ্লব যে অবিসম্ভাবী তা আমাদের মানতেই হবে। বাষ্প ইঞ্জিন, বিদ্যুতায়ন, কম্পিউটারাইজেশন যেমন গোটা পৃথিবীতে ছড়িয়েছে, ঠিক তেমনি চতুর্থ শিল্প বিপ্লব ও অটোমেশনও ছড়িয়ে পড়বে সারা বিশ্বব্যাপী। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের দূরদর্শী সরকার তাই বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা করছেন 4টি সুনির্দিষ্ট ক্ষেত্রের উপর গুরুত্ব আরোপ করে। 1. ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো। 2. স্কিলড হিউম্যান রিসোর্স বা দক্ষ জনশক্তি তৈরি। 3. ই গভর্নেন্স বা তথ্য প্রযুক্তি নির্ভর শাসন। এবং 4. ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বা শিল্প প্রচার।
এই সকল ক্ষেত্র বাস্তবায়নের জন্য সরকার বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। আইসিটিকে একক বিষয় হিসেবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তকরণ, 5000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, ইনকিউবেশন সেন্টার স্থাপন। আগামী প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করে ভবিষ্যৎ পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দেশি বিদেশি বিশেষজ্ঞরা যখন এ ধরনের বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রণয়নের প্রস্তাব দিচ্ছেন, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ বন্ধুরা কিভাবে সাহিত্য ভিত্তিক একটি আগামী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের চিন্তা আচ্ছন্ন রয়েছেন সে আমার স্রষ্টাই জানেন। তাদের মনে কেবলই ভয়, কেবলই শঙ্কা। ওনাদের অবস্থা দেখে আমার 80-র দশকে কলকাতা হুগলি দিল্লির সেই কম্পিউটার বিরোধী আন্দোলনের কথা মনে পড়ে গেল, যখন অফিসে 2-10 জন টাইপিস্টের চাকরি যাবে বলে কিছু সংখ্যক মানুষ কম্পিউটারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন, অথচ তারা একবারও ভাবলেন না একদিন কম্পিউটারের একটি ছোট্ট পার্টস তৈরির কারখানায় চাকরি হবে আর লক্ষ লক্ষ যোগ্য ও দক্ষ মানুষের। বিজ্ঞ বিচারক মণ্ডলী ও প্রতিপক্ষ বন্ধুরা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সর্বশেষ তথ্যানুযায়ী 2025 সালের মধ্যে চতুর্থ শিল্প বিপ্লবের কারণে বাংলাদেশের প্রায় 55 লাখ মানুষ বিজ্ঞান বিষয়ে অদক্ষতার কারণে চাকরি হারাবে, আর একই সাথে বিজ্ঞান বিষয়ে দক্ষতা ও যোগ্যতা থাকলে আরও 3 কোটি মানুষের চাকরি হতে পারে। বিজ্ঞ প্রতিপক্ষ, আগামীর পৃথিবীর জন্য নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক সর্বাধিক পঠিত বইটি হলো নিকি ওয়ার্ড রচিত ডিসরাপ্ট ইউরসেলফ অর বি ডিসরাপ্টেড। বইটির নামই বলে দিচ্ছে নিজেকে ভেঙে চড়ে গড়ে তুলুন অথবা চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিসাৎ হয়ে যেতে হবে আপনাকে। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, আসুন আগামীর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী শিক্ষা ব্যবস্থার সাহিত্যের চেয়ে বিজ্ঞানের ওপর অধিক গুরুত্ব দিই। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এবারে যুক্তি উপস্থাপন করবেন পক্ষ দলের তৃতীয় বিতার্কিক ক্যাডেট HF শাফিন। সময় পাবেন 5 মিনিট 30 সেকেন্ড। ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রকাশ করেছিলেন, বলো দেখি এই জগতে বিজ্ঞ বলিকারে, হিতাহিত বোধ আছে যার বিজ্ঞ বলিতারে। বলো দেখি এই জগতে জ্ঞানী বলিকারে, নিজ বোধ আছে যার জ্ঞানী বলিতারে। সম্মানিত বিচারক মণ্ডলী, হিতাহিত বোধ সৃষ্টির সর্বপ্রধান মাধ্যম যেখানে সাহিত্য, সেখানে বিজ্ঞ প্রতিপক্ষ আগামী শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র বিজ্ঞানকে রেখে বিজ্ঞ নাকি জ্ঞানী, কোন শ্রেণীর ভবিষ্যৎকে গঠন করতে চান বিষয়টি নিয়ে প্রশ্ন থেকে যায়। সম্মানিত বিচারক মণ্ডলী উপস্থিত সুধী, সবাইকে আমার সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে আজকের প্রস্তাবনা, আগামী শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের চেয়ে সাহিত্যের উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। পক্ষে বলছি, 2009 সালে চীনের শিক্ষা ব্যবস্থা যখন বিজ্ঞানের উপর ভিত্তি করে বেশ প্রতিষ্ঠিত, ঠিক সে সময় চীনের বুকে ঘটে এক মারাত্মক ঘটনা। ম্যাসিভ মাল্টিপ্লেয়ার অনলাইন গেম MM এর প্রতি আসক্ত এক দম্পতি বিক্রি করে দেয় তাদের সন্তানকে শুধুমাত্র গেম খেলবার জন্য। পরবর্তীতে এই নিয়ে সৃষ্টি হয় ব্যাপক আলোড়ন। তথ্যসূত্র CNN এর প্রতিবেদন 2017। বলতে পারবেন বিজ্ঞ প্রতিপক্ষ, একটি সমাজে বিজ্ঞানের কুপ্রভাব ঠিক কতটুকু প্রকট হলে, একজন পিতামাতার মানসিকতা ঠিক তার ফলে কতটুকু বিকৃত হলে, কিংবা মনুষ্যত্বহীনতার ঠিক কোন জায়গায় পৌঁছালে সে তার সন্তানকে বিক্রি করে দিতে পারে, প্রশ্ন রেখে গেলাম। সম্মানিত বিচারক মণ্ডলী, আজকে বিজ্ঞ প্রতিপক্ষ বিজ্ঞানের জয়গানকে সুস্পষ্ট করবার লক্ষ্যে নানা রকম ভিত্তিহীন যুক্তি স্থাপন করে গেলেন। চাঞ্চল্যকর তথ্য তুলে দিচ্ছে বিজ্ঞ প্রতিপক্ষ। আপনারা বলে গেলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা, রোবোটিক্সের কথা। তবে দেখুন বিজ্ঞ প্রতিপক্ষ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আমাদের ভবিষ্যৎ অস্তিত্বকে মুখোমুখি করতে পারে হুমকির মুখে। ইনফরমেটিক টেকনোলজি অর্থাৎ IMF এর তথ্য মতে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং বিজ্ঞানের সর্ববৃহৎ প্রয়োগ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে 2023 সালে তা জনপ্রিয় শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে। তবে দুঃখের বিষয়, এই নির্জীব বস্তুটির কারণে আগামী বিশ্বের 40% মানুষ কর্মহীন হয়ে পড়বে, যা কিনা উন্নত বিশ্বের বেকারত্বের হারকে কয়েক গুণ বৃদ্ধি করবে। অন্যদিকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইস্টুড রাসেল তার হিউম্যান কম্পিটিবল AI অ্যান্ড দি প্রবলেম অফ কন্ট্রোল বইতে উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মনুষ্য বুদ্ধিমত্তা হ্রাস পাবে সৃজনশীলতা, সার্বিকভাবে জনজীবনের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া পর্যন্ত আশঙ্কা করেছেন এই বিশিষ্ট লেখক। তথ্যসূত্র BBC নিউজ 31 অক্টোবর 2019। একই সাথে AI এর অন্যতম উদ্ভাবক জিওফ্রি হিন্টন, যিনি কিনা 10 বছর যাবৎ গুগল ব্রেইন প্রজেক্টে যুক্ত থাকার পর পদত্যাগ করেন শুধুমাত্র AI সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করে দিতে। সংবাদটি প্রকাশিত হয় ফোর্বস ম্যাগাজিন 2023 জুন সংখ্যায়। তাই স্বাভাবিকভাবেই আমরা বলতে হবে যে এই বিজ্ঞানের আবিষ্কার যেগুলো হয়েছে, সেখানে শিক্ষা ব্যবস্থায় অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে সাহিত্যের কল্পনা শক্তি। সেই সাহিত্যের কল্পনা শক্তিকে কেন্দ্র করে আবিষ্কৃত হয়েছে আজকে বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার। তাই স্বাভাবিকভাবেই শিক্ষা ব্যবস্থায় সাহিত্যের গুরুত্বকে প্রাধান্য দেওয়া উচিত। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের দেখানো বিজ্ঞানের ইতিবাচক উদাহরণগুলো আজকের এই বিতর্কের মঞ্চে আমাদের বিপক্ষে কখনোই খাটে না। বিজ্ঞ প্রতিপক্ষ, মনে রাখবেন, সাহিত্য ছাড়া কিন্তু বিজ্ঞান স্বয়ংসম্পূর্ণ নয়। যে কোনো বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, পরীক্ষণ, গবেষণাকে প্রকাশ করবার জন্য আপনাকে নিতে হবে সাহিত্যের আশ্রয়, যাকে আমরা জানি গবেষণাপত্র হিসেবে। এমনকি আগামী শিক্ষা ব্যবস্থায় যে কোনো বৈজ্ঞানিক তত্ত্বকে উপস্থাপনের জন্য আপনাকে নিতে হবে সাহিত্যের সাহায্য, যেখানে বিজ্ঞানী আইনস্টাইন স্বয়ং নিজেই বলে গিয়েছেন, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ, অর্থাৎ কল্পনা শক্তি জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ। সেখানে দাঁড়িয়ে আজকের এই বিতর্কের মঞ্চে সাহিত্যকে নিয়ে আর বেশি কিছু বলার অপেক্ষা রাখে না। তাই বলছি বিজ্ঞ প্রতিপক্ষ, এমন একজন বিজ্ঞানীকে দেখিয়ে যান যিনি গবেষণাপত্র রচনা করেননি কিংবা সাহিত্যের আশ্রয় নেননি। আমি আপনাকে হাজার সাহিত্যিককে দেখিয়ে যাব যারা কোনোদিন কোনো বৈজ্ঞানিক সৃষ্টিকল্পের সাথে যুক্ত ছিলেন না। বৈজ্ঞানিক ক্ষেপণাস্ত্র সৃষ্টির ফলে মৃত লাখো মানুষ, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এসে কর্মহীন লাখো মানুষ, বৈশ্বিক উষ্ণায়নের যুগে এসে গৃহহীন লাখো মানুষ, কিংবা
যন্ত্র মানবের যুগে এসে ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ থেকে বঞ্চিত লাখো মানুষ। কার কাছে আপনি আগামী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞানের উৎকর্ষের কথা তুলে ধরবেন বিজ্ঞ প্রতিপক্ষ? তবে আপনাকে অবশ্যই একটি কথা মনে রাখতে হবে, আগামী শিক্ষা ব্যবস্থায় কিন্তু সাহিত্যের কোনো নেতিবাচক প্রভাব নেই। 2016 সালে বিজ্ঞানের আশীর্বাদে সৃষ্টি হওয়া ব্লু হেল চ্যালেঞ্জের মতো গেম, যা কিনা শুধুমাত্র 3 বছরের মাথায় কেড়ে নিয়েছিল শতাধিক তরুণ তরুণীর প্রাণ, তা কখনো আগামী শিক্ষা ব্যবস্থার একটি রূপরেখা হতে পারে না। তাই আসুন মনে নেই এবং মেনে নেই, আগামী শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের চেয়ে সাহিত্যের গুরুত্বই অধিক। ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক জান্নাতুল নাইম রূপাকে ডেকে নিচ্ছি যুক্তি উপস্থাপনের জন্য। দল থেকে তার জন্য সময় নির্ধারণ করা হয়েছে 6 মিনিট। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এডিসনের বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার, রাইট ব্রাদার্সের এরোপ্লেন আবিষ্কারের পেছনে কল্পনার কথা বলে গেলেন। আমাদের জানা নেই আসলে এদের দুজনের কে সাহিত্যিক ছিলেন অথবা কোন স্কুলে পড়ে তারা সাহিত্য শিখেছিলেন বা পড়েছিলেন। আবিষ্কারের পথ সুগম হবে, আজ হোক বা কাল হোক উড়োজাহাজ আবিষ্কার হতোই। এ নিয়ে দিবাস্বপ্নের কোনো সুযোগ নেই, সাহিত্য পাঠেরও কোনো সুযোগ নেই। আপনাদের মনে করিয়ে দিই, লিওনার্দো দা ভিঞ্চি সিসিলি দ্বীপে সুদীর্ঘ 14 বছর পাখির উড়ে যাওয়া দেখে উড়োজাহাজের কাঠামো নকশা করেন, কিন্তু বিজ্ঞানের সাহায্য ছাড়া কিন্তু তিনি সেটি তৈরি করতে পারেন। শুধুমাত্র আপনাদের কল্পনা শক্তি দিয়ে সভ্যতা এগিয়ে যাবে না, শিক্ষা ব্যবস্থা উন্নত হবে না। দরকার আমাদের বিজ্ঞান, সুতরাং বিজ্ঞানই অধিক গুরুত্বপূর্ণ। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের বিতর্কের বিষয়টি হাতে পাওয়ার পর আমার মনে হচ্ছে আগামী শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেটি পরিকল্পনা করবার আগে আগামী পৃথিবীর সমস্যা ও চ্যালেঞ্জগুলো কি তা জানা উচিত। তাই প্রথমেই চ্যালেঞ্জিং ইস্যুস অফ দ্য ফিউচার ওয়ার্ল্ড লিখে সার্চ দিলাম গুগলে। একেবারে প্রথমে জাতিসংঘ এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দুটি লিস্ট চলে এলো, যেখানে আমি আগামী বিশ্বর সমস্যা হিসেবে জাতিসংঘ 1 নম্বরে চিহ্নিত করেছে পভার্টি বা দারিদ্র্য, 2 নম্বরে ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তা, 3 নম্বরে ম্যালনিউট্রিশন বা অপুষ্টি, 4 নম্বরে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন এবং 5-এ ওভার পপুলেশন বা জনসংখ্যার আধিক্য। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এগুলোর সাথে আগামীর চ্যালেঞ্জ হিসেবে আরো যুক্ত করেছে HIV এইডস, নতুন নতুন রোগ ব্যাধি, প্যান্ডেমিক, পরিবেশ দূষণ, টেরোরিজম, অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থা সহ আরও কিছু। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ দেশের সমস্ত মেগা প্রজেক্ট, পদ্মা সেতু, ঢাকা মেট্রো রেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদির কথা যদি বলি আমরা, তাহলে দেখতে পাই এই বিশাল কর্মযোগ্য বাস্তবায়নে বিদেশি প্রকৌশলীদের সংখ্যার তুলনায় বাংলাদেশি প্রকৌশলীদের সংখ্যা অতীব নগণ্য। আজ আমার প্রতিপক্ষ বন্ধুরা যখন বলে যাচ্ছেন সাহিত্য চর্চা করেই সাহিত্যকে অধিক গুরুত্ব প্রদানের মাধ্যমে তারা ভালো মানুষ গড়ে তুলবেন, তারা মানবিকতা নিয়ে আসবেন, তখন জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বইটির সারাংশ বলতে চাই। মূলত একজন ভালো মানুষ হয়ে উঠতে হলে আপনাকে মানবিক গুণাবলীর অধিকারী এবং ভালো অভ্যাস গঠনে সক্ষম হতে হবে। লেখকের মতে কোনো ব্যক্তির সৎ অভিপ্রায় ও মনোবৃত্তির ইতিবাচক স্ফুরণের জন্য প্রয়োজন যথাযথ অভ্যাস গঠন, আর এই অভ্যাস গঠনের জন্য তিনি 4টি বৈজ্ঞানিক পদ্ধতির কথা বলেছেন 21 দিনের চর্চার ফলে কিভাবে একটি অভ্যাস পূর্ণাঙ্গভাবে রপ্ত হতে পারে। তবে বই পড়ে যেমন সাইকেল চালানো সম্ভব নয়, সাহিত্য পাঠ করেও তেমন কখনোই একজন মানুষ ভালো মানুষ হতে পারে না, কখনোই সে ভালো মানুষ হওয়ার যথাযথ অভ্যাস গঠন করতে পারে না। প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বাংলাদেশের সমুদ্র জয়ের কথা ভুলে যাননি। বর্তমান সরকারের দক্ষ নেতৃত্বে 2012 ও 14 সালে সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক আইন ও আদালতের মীমাংসা শেষে ভারত ও মায়ানমার থেকে আমরা প্রায় 1,40,000 বর্গ কিলোমিটার সমুদ্রাঞ্চল লাভ করেছি। এই সমুদ্রাঞ্চলে আমরা পাই সকল জৈব অজৈব খনিজ সম্পদ ও উত্তোলন ও ব্যবস্থাপনার জন্য আমাদের প্রয়োজন বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত দক্ষ জনবল। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী এখন ভবিষ্যতে অর্থনীতিকে সুসংহত রাখতে নির্ভরশীল সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমির উপর। বিজ্ঞ প্রতিপক্ষ, আসন্ন ভবিষ্যতের এত বড় ম্যান্ডেট যখন আপনাদের কাঁধে, তখন সমুদ্র তীরে বসে যতই আপনারা ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া গান কবিতা বাঁধেন, কোনো ছাড় পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের বিজ্ঞান শিক্ষা অধিক গুরুত্বপূর্ণ, তবে সাহিত্য সহশিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত থাকতে পারে। আমরা সেটিকে একবারে অবহেলা করছি না বা অবজ্ঞা করছি না। তাই সর্বশেষে আবার বলতে বাধ্য হচ্ছি যে আগামীর শিক্ষা ব্যবস্থায় সাহিত্যকে নয় বিজ্ঞানকেই অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। আগামী শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের চেয়ে সাহিত্যের উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিষয়বস্তুটির সপক্ষে এবং বিপক্ষে উভয় দলের বিতার্কিকরা স্ব-স্বভাবে যুক্তির উপস্থাপন করেছে। এবারে যুক্তি খণ্ডনের পালা। প্রথমে পক্ষ দল থেকে যুক্তি খণ্ডনের জন্য আসবেন অতিরিক্ত মনোনীত একজন বিতার্কিক, ক্যাডেট SM তাইয়েব হোসেন। সময় পাবেন 3 মিনিট।
ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী আমাকে যুক্তিখণ্ডন পর্বে সুযোগ করে দেওয়ার জন্য। বিজ্ঞ প্রতিপক্ষ দলের বক্তারা আপনারা এতক্ষণ যাবত বিজ্ঞানে যে জয়গান গেয়ে গেলেন তা শুনে মনে হলো আজকের প্রস্তাবনায় আগামী শিক্ষা ব্যবস্থার যে অংশটুকু রয়েছে তা আপনারা ভুলে গিয়েছেন, আর তাই হয়তো আপনার ভবিষ্যতেও বলছেন বিজ্ঞানের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার কথা। তবে মনোযোগ দিয়ে শুনুন বিজ্ঞ প্রতিপক্ষ, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 3টি বিভাগে সবকটিতে সাহিত্যের বিষয়গুলি বাধ্যতামূলক। যেখানে বিশেষজ্ঞরা নিজেরাই সাহিত্যের উপরে বেশি গুরুত্ব আরোপ করছেন, সেখানে আপনারা বলছেন বিজ্ঞানের উপরে বেশি গুরুত্ব দিতে। আপনাদের মতো উচ্চ বিলাসী স্বার্থান্বেষী শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি ভালোবাসা প্রকৃতপক্ষে ভালোবাসা নয়, বরং তথাকথিত বিজ্ঞানের শ্রেষ্ঠত্বকে নিজের মধ্যে ধারণ করার এক পন্থা মাত্র। তাই বিজ্ঞ প্রতিপক্ষ এই স্বচ্ছ পানিকে ঘোলা করে সহজ আলাপকে অস্পষ্ট করে নিজেকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই। বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তা আপনি বলে গেলেন ধর্মান্ধ হওয়ার কথা, অথচ বিজ্ঞান সেই ধর্মের বিষয় নীরব থাকে, বরং সাহিত্য শিখায় আমাদের মানুষকে মানবিক হতে, দৃষ্টিভঙ্গিতে আনতে পারে পরিশুদ্ধতা, করতে পারে সহিষ্ণুতায় আলোকিত। তাহলে ধর্মান্ধ এখানে কে বিজ্ঞ প্রতিপক্ষ? প্রতিপক্ষ দলের প্রথম বক্তা আপনি আরও বললেন সে প্রস্তুত যুগের কথা, আগুন চাকা আবিষ্কারের কথা, এই সকল প্রসঙ্গকে অপ্রাসঙ্গিকভাবে এনে বললেন বর্তমানে, পড়ে থাকলেন আপনার অতীতে। তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ মনে রাখবেন আমরা এখানে অতীতের কথা বলছি না, আমরা বলছি আগামী বিশ্বের কথা, ভবিষ্যতের কথা। আপনি এমনভাবে কথাগুলো বললেন যেন আমরা বলছি এক বিজ্ঞানবিহীন শিক্ষা ব্যবস্থার কথা। আমরা বলছি সাহিত্যের দ্বারা মানবিক চেতনাকে বেশি গুরুত্ব দিয়ে বিজ্ঞানকে মানুষের কল্যাণের জন্য পরিচালিত করার কথা। আপনার কথা তো শুনে মনে হয় আপনি সাহিত্যের সংজ্ঞাই ভুলে গিয়েছেন। তাই আপনারা বলছেন রাইট ব্রাদার্স টমাস আলভা এডিসন কোন সাহিত্য রচনা করে এই সকল বিষয় আবিষ্কার করছিল, তবে তার কি কোনো গবেষণাপত্র রচনা করেননি? আমার দলের প্রথম বক্তব্যে বলে গিয়েছেন যে সাহিত্যর ভিতরে গবেষণাপত্রের একটি অংশ। বিগত পক্ষের তৃতীয় বক্তা আপনি আরও বললেন এমন একটি দেশকে দেখানোর কথা যারা সাহিত্যকে বেশি গুরুত্ব দিয়ে তাদের দেশকে উন্নত করতে পেরেছে। তবে আপনাকে বলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা, যারা 1960 সালে স্টেম অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিক্স নামে একটি প্রকল্প শিক্ষা ব্যবস্থাকে চালু করেছিল। পরে তারা সেই ভুল বুঝতে পেরে সেখানে ইংরেজি অ্যালফাবেটের প্রথম অক্ষর এ অর্থাৎ আর্টস স্টিম করে ফেলেন। তাহলে আপনি বুঝতে পারছেন বিজ্ঞ প্রতিপক্ষ তারা আমাদের থেকে বেশি এগিয়ে থেকে ঠিকই বুঝতে পারছে যে কোনটিকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, অথচ আপনারা এখন বর্তমান যুগে পিছিয়ে থেকে বুঝতেই পারছেন না আগামী ভবিষ্যতে আমাদেরকে কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দলের পক্ষ থেকে যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডনে আসবেন বিতার্কিক জান্নাতুল নাইম রূপা, তিনি সময় পাবেন 3 মিনিট। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা সাহিত্যের মায়াজালে এমন অদ্ভুতভাবে আচ্ছন্ন হয়ে আছেন যে বিটিভি আয়োজিত বিতর্কের মহান মঞ্চে আপনাদের কেবল আবেগ কাজ করছে, বিবেক কাজ করছে না। তাই আপনারা বারবার সাহিত্যের মতো এরকম একটি সহশিক্ষা কার্যক্রম যেটি কিনা মানুষের সম্পূর্ণ পছন্দ অথবা আগ্রহের উপর নির্ভর করে এমন একটি বিষয়কে প্রধান একটি বিষয় পরিণত করার চেষ্টা করছেন, যেটি কখনোই যৌক্তিক বিষয় হতে পারে না। সাহিত্য মূলত একটি সৃজনশীল বিষয়, কোনো প্রকার মিক্সচার তৈরি করে কাউকে সাহিত্য গিলিয়ে দেওয়ার কিছু নেই। যে সাহিত্য ভালোবাসে তার মাঝে আছে ছন্দ, আছে কবিতা। সে অন্যান্য হাজারো পড়াশোনার পরেও সাহিত্য পড়বে, তাকে জোর করে সাহিত্য পড়ানোর কোনো দরকার হবে না। রবীন্দ্রনাথ, নজরুল, মানিক বন্দ্যোপাধ্যায় কেউ সাহিত্যে গ্র্যাজুয়েট নন, এদের অনেকে সাহিত্য দূরে থাক প্রাতিষ্ঠানিক শিক্ষাও গ্রহণ করেনি, এরপরও কিন্তু তারা সাহিত্য চর্চা করেছেন। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি বিজ্ঞান চর্চার পাশাপাশি সাহিত্য চর্চা হতে পারে, কিন্তু আমরা বিজ্ঞান চর্চাকে প্রধান একটি কাঠামো ধরে পাশাপাশি সাহিত্যকে সহশিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত করে ধরে নিচ্ছি। আমরা কিন্তু কখনোই বলিনি আমরা সাহিত্যকে অবজ্ঞা করছি, যা আপনারা বারবার আমাদেরকে বলে যাচ্ছেন। তারপর আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন মানুষ ও মেশিনের সংখ্যা সমান হবে। তাহলে আমাদের পরবর্তী শিক্ষা ব্যবস্থা আমরা যদি সাহিত্যকে বেশি গুরুত্ব দেয়, তাহলে আপনার সেই সাহিত্য কিভাবে সেই মানুষ এবং মেশিনের সংখ্যার যে সমতা সেটি কিভাবে কমাবে, তারা কিভাবে এটি প্রতিরোধ করবে, যেটি কখনো সম্ভব নয়। সাহিত্য পাঠ করে কখনোই আপনি বিজ্ঞানের তৈরি করা মেশিনকে প্রতিরোধ করতে পারবে না, যা আপনারা বারবারই অযৌক্তিক কিছু কথা বলে গেছেন। আপনারা বললেন আগামীর দিন হবে কবিতার, আগামীর রণাঙ্গন হবে কবিতার। সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় সাহিত্যকে যদি আমরা গুরুত্ব দিও, তাহলে সাহিত্য কি কখনো যুদ্ধ থামাতে পারবে না। যুদ্ধ হচ্ছে একটি কূটনৈতিক ও রাজনৈতিক ব্যাপার। আমরা যদি বলি এক্ষেত্রে মানবিকতা ও মনুষ্যত্ব সৃষ্টি করার কথা, তাহলে সেটি আসবে মানুষের পরিবার থেকে, সামাজিকীকরণ থেকে। সাহিত্য পাঠ করে মানুষ শূন্যতা, উগ্রতার দিকে গেছে, সে কখনোই মানবিক অথবা মনুষ্যত্বের দিকে যায়নি। আপনারা সাহিত্যে বেশি তারপর আপনারা বলে গেলেন যে স্বাধীন বেতার বাংলার কথা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মুক্তিযুদ্ধের গান কবিতার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গুরুত্ব বলতে চেষ্টা করলেন। আমরা তাদের ঠিক এই বিষয়টি বোঝাতে চেষ্টা করেছি। সাহিত্য বা গান শুনে তো মানুষ মুক্তিযুদ্ধে যায়নি, মানুষ দেশপ্রেমে বলিয়ান হয়ে যুদ্ধে গিয়েছিল। যদি মুক্তিযুদ্ধ না হতো তাহলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তৈরিই হতো না। সেক্ষেত্রে সেটাও কিন্তু আমার বিজ্ঞানেরই অবদান। অবশেষে বলে যেতে চাচ্ছি যে সাহিত্যকে আমরা একটু সহশিক্ষা কার্যক্রম হিসেবে গ্রহণ করছি, কিন্তু বিজ্ঞান থাকবে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রধান কাঠামো। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে।
সুপ্রিয় দর্শক, এরই সাথে আমাদের আজকের বিষয়বস্তু নিয়ে উভয় দলের যুক্তির উপস্থাপনা এবং যুক্তি খণ্ডন শেষ। এবারে বিচারকের প্রশ্নের পালা। আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দের মধ্য থেকে শ্রদ্ধেয় বিচারক অধ্যাপক ডক্টর কাজী সাইফুদ্দিন উভয় দলকে একটি করে প্রশ্ন করবেন। উভয় দল থেকে মনোনীত একজন বিতার্কিক সেই প্রশ্নের উত্তর প্রদানের সুযোগ পাবেন এবং প্রশ্নের উত্তর প্রদানের জন্য সময় পাবেন 2 মিনিট। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্কতার সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। পক্ষ দলের কাছে আমার একটি প্রশ্ন, সাহিত্যকে আমরা আগামীর শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দেব বিজ্ঞানের চেয়ে বেশি, সেখানে অর্থনৈতিক বিষয়টি কিভাবে আসবে, এই ব্যাখ্যাটা আমি চাচ্ছি। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী, এত সুন্দর আজকের এই বিষয়ভিত্তিক এবং বিষয় সম্পৃক্ত প্রশ্নটি করবার জন্য। আমাদের প্রশ্নটি ছিল আগামীর শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অর্থনীতি সাহিত্যের পাশাপাশি কীভাবে ভূমিকা রাখতে পারে, অর্থনীতি কীভাবে কাজে লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলছি বিজ্ঞান কিন্তু অবশ্যই স্বাভাবিকভাবেই যে জনপদ রয়েছে তার মধ্যে একটি এমন বিভেদ সৃষ্টি করবে যার ফলশ্রুতিতে ধনীরা আরও বেশি ধনী হবে এবং দরিদ্ররা বেশি দরিদ্র হয়ে পড়বে। অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতি হয়ে পড়বে একমুখী একটি অর্থনীতি। আমরা জানি সাহিত্যের মূল যে লক্ষ্য, সাহিত্যের মূল যে উদ্দেশ্য, সেটি হচ্ছে মানুষের মানসিকতার মধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটানো, অর্থাৎ মানুষের মানবিকতার পরিবর্তন। স্বাভাবিকভাবে বিজ্ঞান কিন্তু কখনোই মানুষের মানবিকতার পরিবর্তন ঘটাতে পারে না, তবে সাহিত্য সেটি পারে এবং সাহিত্য এই মানবিকতার পরিবর্তন ঘটানোর মাধ্যমেই ধনী এবং দরিদ্রের মাঝে যে পার্থক্য সৃষ্টি হবে, সেই পার্থক্যটি নষ্ট করবার মাধ্যমে আমরা একটি এমন দেশ পৃথিবী গড়ে তুলব এবং এমন একটি সমাজ গড়ে তুলব যেখানে ধনী এবং দরিদ্রের মধ্যে কোনো ধরনের বিভেদ থাকবে না, ধনী এবং দরিদ্রের মধ্যে কোনো বিচ্ছেদ থাকবে না, অর্থাৎ অর্থনীতিতে একটি সাম্যতা আমরা গড়ে তুলতে পারি শুধুমাত্র সাহিত্যের মাধ্যমে। সেক্ষেত্রে অর্থনীতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা, অর্থনীতির ক্ষেত্রে সাহিত্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা জানি বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী বলেছিলেন যে উইদাউট ইমাজিনেশন ম্যান হ্যাজ নো উইংস, অর্থাৎ মানুষের জীবনে যেই কল্পনা শক্তি ছাড়া কিন্তু মানুষের কোনো ডানা থাকে না, অর্থাৎ কল্পনা শক্তি ছাড়া মানুষ কখনোই উড়ে বেড়াতে পারে না। এই উড়ে বেড়ানোর যেই আকাঙ্ক্ষা, উড়ে বেড়ানোর যে প্রতিশ্রুতি, সেটি কিন্তু আমাদের আসবে সাহিত্যের মাঝখানে। এবং বিজ্ঞান যেই সমস্যাটি সৃষ্টি করবে পৃথিবীর মাঝে, সেটা হচ্ছে ধনীদেরকে বেশি ধনী করে তুলবে, দরিদ্রকে দরিদ্র করে তুলবে। এবং এই যে সাহিত্য যে আমাদের মাঝে যেই ডানা সৃষ্টি করবে, ডানার মাধ্যমে আমরা অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতির সাম্যতা গড়ে তুলব, পৃথিবীতে এমন একটি পৃথিবী গড়ে তুলব যেখানে বর্তমান বিশ্বের সবচেয়ে যেটি সমস্যা যে পুঁজিবাদী অর্থনীতিকে সবার মাঝে আমরা বন্টন করে দেবার একটি প্রতিশ্রুতি রাখতে পারি। সেক্ষেত্রে আমি মনে করি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সাহিত্য। এবং বিজ্ঞান কিন্তু কখনোই মানুষের মানসিকতার কোনো পরিবর্তন আনতে পারে না। আমরা বারবার বলেছি সাহিত্য একমাত্র পারে মানুষের মানসিকতার পরিবর্তন আনতে। বিজ্ঞান শুধু পারে মানুষকে নিয়ন্ত্রণ করতে, বিভিন্ন কাজে নিয়ন্ত্রণ করতে। কোনোভাবেই বিজ্ঞান কখনোই পারবে না তার অর্থনীতিতে শুধু তুলতে পারবে, কিন্তু কখনোই কিন্তু সেটা কোনভাবে বন্টন হবে সে নির্ণয় করতে পারবে না। তাই আমি মনে করি যে সাহিত্য অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। বিপক্ষ দলের কাছেও আমার একটি প্রশ্ন আছে। এখানে প্রযুক্তিকে এনে সাহিত্যের চেয়ে বিজ্ঞানকে বেশি গুরুত্ব দেওয়ার, বিজ্ঞানের প্রোডাক্ট টেকনোলজি, প্রযুক্তি, এখানে সাহিত্যের চেয়ে যদি বিজ্ঞানকে বেশি গুরুত্ব দিতে চাই আমরা, তাহলে কিভাবে প্রযুক্তির বিষয়টি এখানে কাজ করবে? ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। ধন্যবাদ এরকম একটি বিষয়ভিত্তিক প্রশ্ন দেওয়ার জন্য। প্রথমত আমরা বলতে চাচ্ছি যে আগামীর যে বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা অথবা শিক্ষা ব্যবস্থা অথবা পৃথিবী হতে যাবে, সেক্ষেত্রে প্রযুক্তি ছাড়া আমরা পৃথিবীকে কল্পনাই করতে পারছি না। প্রযুক্তি এক্ষেত্রে অনন্য এক ভূমিকা রাখবে। সেক্ষেত্রে আমরা যদি আমাদের সামনের দিনের যে চ্যালেঞ্জগুলো সেগুলোর কথা বলি, তাহলে যে দারিদ্র্যের কথা বলি, তাহলে আমরা যদি বলি যে যখন হচ্ছে গিয়ে আমাদের কিছু মানুষ চাকরি হারাবে, ঠিক সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ের কারণে যদি কোনো মানুষ চাকরি হারায়, ঠিক সেক্ষেত্রে আমরা যদি পেন ড্রাইভের জন্য একটি কোম্পানির কথা লক্ষ্য করি, সেই পেন ড্রাইভের কোম্পানিতে কিন্তু কোটি কোটি মানুষ চাকরি পাচ্ছে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি উৎপাদনশীলতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি বেকারত্ব হ্রাস পাবে। তাছাড়া আমাদের যে ফুড সিকিউরিটির ব্যাপারটা, বর্তমানে এমন অনেক আধুনিক প্রযুক্তি তৈরি করা হয়েছে, যেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে আমাদের খাদ্যের নিরাপত্তা সহ আমাদের খাদ্যের গুণাগুণ, আমাদের খাদ্যের মান ইত্যাদি পরীক্ষণীয় হচ্ছে বিভিন্ন হোটেলে, যে ক্ষেত্রে আমরা খাদ্যের মান এবং খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি। তাছাড়া হচ্ছে গিয়ে ক্লাইমেট চেঞ্জের যে ব্যাপারটা বা জলবায়ুর পরিবর্তনের কথা যদি বলি, এখন বর্তমানে
রুডলফ শিডলফ বলেছেন, যিনি কিনা হচ্ছে গিয়ে যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তরের প্রধান। তিনি বলেছেন আমাদের সামনে যে এল নিনোর কারণে আমাদের 2024 সাল উষ্ণতম বছর হতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিছু উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিছু কিছু দেশকে এই জলবায়ু পরিবর্তন হতে রক্ষা করে তাদের বিলীন হয়ে যাওয়া হতে রক্ষা করতে পারবো। অর্থাৎ পৃথিবীর অস্তিত্ব রক্ষার ক্ষেত্রেও প্রযুক্তির যে ব্যবহার সেটি এখন একদমই তুঙ্গে। তাছাড়া চিকিৎসা ক্ষেত্রে আমরা যদি আরও বলে থাকি, ক্রায়োসার্জারি, মাইটোটিক ইন্ডেক্স ইত্যাদি অনন্য কিছু চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আমরা শুধুমাত্র যে রোগীর রোগ নিরাময় সেটি নয়, পরবর্তীতে তার কী রোগ হতে পারে সেটি জানার মাধ্যমে আমরা এটির নিরাময়যোগ্য যে চিকিৎসা ব্যবস্থা সেটি নিশ্চিত করতে পারি। তাছাড়া পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স ইত্যাদি ইত্যাদি আমাদের কায়িক শ্রম থেকে মুক্তি দেবে। ফলে আমাদের যে প্রযুক্তিগত ব্যবস্থা এটি আমাদের মনুষ্যদের সুযোগ দেবে যাতে করে তারা তাদের পরিবার বন্ধুদের সাথে সময় কাটাতে পারে এবং এভাবে একটি সুস্থ সমাজ বেড়ে উঠবে। ধন্যবাদ বিজ্ঞ প্রতিপক্ষ, ধন্যবাদ বিচারক মণ্ডলী, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এবং এরই সাথে আজকের এই প্রতিযোগিতার বিষয়বস্তু নিয়ে যুক্তিতর্কের উপস্থাপনা, যুক্তি খণ্ডন শেষ এবং বিচারকের প্রশ্ন উত্তরের পালাও শেষ। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আজকের এই বিতর্ক প্রতিযোগিতার ফলাফল জানতে পারবো। আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ তাদের রায় ইতোমধ্যে ব্যালটের মাধ্যমে প্রদান করে ফেলেছেন। ফলাফল তৈরি আছে, আমরা ফলাফল জানবো। তবে আজকের এই বিতর্ক আয়োজনটিকে সার্বিকভাবে মূল্যায়ন করবার জন্য অনুরোধ করছি আমাদের বিজ্ঞ বিচারক জনাব আনম ফয়জুল হক জুরিককে। এতক্ষণ ধরে আমরা যে বিতর্কটি উপভোগ করলাম, সে বিতর্কের বিষয় ছিল আগামীর শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের চেয়ে সাহিত্যের উপর অধিক গুরুত্ব দেয়া প্রয়োজন। আজকের বিতর্কের বিষয়টি বিশ্লেষণ করলে আমাদের মূল যে বিষয়টি নিয়ে বিতর্ক তা হচ্ছে আমরা অধিকতর গুরুত্ব দিব কোথায়। অর্থাৎ আগামীর শিক্ষা ব্যবস্থায় আমরা গুরুত্ব দিতে চাই দুটো জিনিসের উপর। পক্ষদল বলেছে এটি দিতে হবে সাহিত্যের উপর, বিপক্ষ দল বলেছে এটি দিতে হবে বিজ্ঞান ব্যবস্থার উপর। তাহলে অধিক গুরুত্ব কোনটার উপরে আমরা দিব? এই বিষয়ে আমরা যে বিতর্ক এতক্ষণ উপভোগ করলাম, আমি ইতিমধ্যে আরও কয়েকটি বিতর্কের বিশ্লেষণ করতে গিয়ে যে বিষয়টি আমরা বারবার বিতর্কিকরা এখানে যারা বিচারক হয়ে এসেছি বলার চেষ্টা করেছি, সেটি হচ্ছে পক্ষদলের বিতর্ক যেভাবে শুরু হয়েছে ধারাবাহিকভাবে সেটি দেখে আমি চমৎকৃত হয়েছি। কিন্তু আমরা আস্তে আস্তে, বিশেষ করে আমি যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে, আমি আগেও বলেছি, বিতর্ক সেই ব্রাজিল আর আর্জেন্টিনার খেলার শিল্প থেকে আস্তে আস্তে করে এখানে জয়ী হওয়ার যে প্রবণতা, সেই জায়গাটি ঘিরে বিতর্ক তার রূপ হারাচ্ছে দিনে দিনে। অর্থাৎ পক্ষ দলের প্রথম বক্তার পরে আমি যখন বিপক্ষ দলের প্রথম বক্তা বক্তব্য দিতে আসলেন, তিনি সহ তার দলের 3 জন বিতর্কিকই পুরোপুরি স্ক্রিপ্ট নির্ভর একটি বিতর্ক করে গেল। বিতর্ক মানে হচ্ছে স্ক্রিপ্ট নির্ভরতা নয়, প্রক্ষেপণ নয়, মুখস্থ নয়, ভেঙে ভেঙে কথা বলি, নিজেদের মতো আলোচনা করি, তাদের সঙ্গে 10 দিন বসে কথা বলি, একটু থেমে যাক না, একটু ফ্লোলেস হোক না, মানে একটু থাকুক না, কিন্তু তার আমরা অন্তত বুঝবো যে এই ছেলেটা বা এই মেয়েটা ভিতর থেকে নিয়ে বিতর্ক করছে। এইখানে বিতর্কে জিততে হবে আমি মানি, কিন্তু আমি এর আগেও খেয়াল করেছি যে আমরা দু একটি চমৎকার বিতর্ক দেখেছি যেখানে এই বিষয়টা আমাদের কাছে খুব পরিলক্ষিত হয়নি। এই বিষয়টি থেকে আমি বেরিয়ে আসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আবার যুক্তি খণ্ডন পর্বে আমি দেখলাম যেন মনে হচ্ছে আরে আমার এখানে যুক্তির জায়গাতে পক্ষদল অনেক ভালো করেছে, কেননা তারা কিছুটা মুখস্থ করে আসলেও যুক্তির জায়গাগুলো ধরে ধরে বিতর্কে যুক্তি খণ্ডন করেছে। কিন্তু বিপক্ষ দলের যিনি যুক্তি খণ্ডন করেছেন তিনি যুক্তি খণ্ডন পর্বে যুক্তি খণ্ডন বেশি না করে সেই আগে যা উনি চিন্তার ধারণা করে আসছিলেন সেটি উনি উপস্থাপন করেছেন। বিতর্কের যে শিল্প সেটিকে যদি আমরা বিতার্কিকরা আমরা ধরে না রাখি, এই জায়গাটিতেও যদি আমরা বিতর্কের শিল্পের বাইরে গিয়ে বিতর্ক, মুখস্থ বিতর্ক বা স্ক্রিপ্ট নির্ভর বিতর্ক করি, তাহলে এই যে আমরা বিতার্কিকদের জন্য যারা জাজ প্যানেলে কিংবা বিচারক প্যানেলে আছি তাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে একটা ঋণাত্মক ধারণার তৈরি হয়। এই বিষয়টিকে আমরা ভবিষ্যতে মাথায় রাখব এবং ভবিষ্যতে মাথায় রেখে বিতর্ক করব, তাহলে সেই বিতর্ক আরও বেশি প্রাণবন্ত হবে বলে আমি বিশ্বাস করি। সুপ্রিয় দর্শক, এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, অর্থাৎ আজকের এই প্রতিযোগিতায় কারা জয়ী হচ্ছে বা কারা পরাজয় বরণ করবে সেটা জানবার পালা।
আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ ইতোমধ্যে তাদের রায় ব্যালটের মাধ্যমে প্রদান করেছেন। আমি ব্যালটগুলো সংগ্রহ করে নিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি সংখ্যাগরিষ্ঠ ব্যালট বা সর্বোচ্চ সংখ্যক ব্যালট যে দলের পক্ষে থাকবে সে দলই হবে আজকে বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রেও একই পথ অবলম্বন করা হবে। সুপ্রিয় দর্শক, সবুজ ব্যালটের মাধ্যমে আমরা জানতে পারবো আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দল কোন প্রতিষ্ঠান হতে যাচ্ছে এবং লাল ব্যালটের মাধ্যমে জানা যাবে আজকে এই বিতার্কিকদের মধ্য থেকে কে হতে যাচ্ছেন শ্রেষ্ঠ বিতার্কিক। আমি এক এক করে সবুজ ব্যালটগুলো খুলে দেখছি। প্রথম ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত দল আজকের বিষয়ের পক্ষে থাকা দল ঝিনাইদহ ক্যাডেট কলেজ। দ্বিতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল ঝিনাইদহ ক্যাডেট কলেজ। দর্শক, বুঝতেই পারছি দুটি ব্যালট পেয়ে আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছে আজকের বিষয়ের পক্ষে অবলম্বন করা দল ঝিনাইদহ ক্যাডেট কলেজ। তবে অনুষ্ঠানের নিয়মের স্বার্থে আমি তৃতীয় ব্যালটটিও খুলে দেখছি এবং দর্শক, তৃতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত দলের নাম ঝিনাইদহ ক্যাডেট কলেজ। অর্থাৎ দর্শক, ৩-০ ব্যালটের ভিত্তিতে নিরঙ্কুশভাবে আজকে বিজয়ী দল হয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। ঝিনাইদহ অনেক অনেক অভিনন্দন আপনাদের। এবারে দেখে নেওয়া যাক আজকে সকল বিতার্কিকদের মধ্য থেকে কে হতে যাচ্ছেন শ্রেষ্ঠ বিতার্কিক। প্রথম লাল ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে যার নাম নির্বাচিত হয়েছে তিনি হচ্ছেন পক্ষ দলের দ্বিতীয় বিতার্কিক আহমেদ মেহেদী হাসান। দ্বিতীয় লাল ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত নাম পক্ষ দলেরই তৃতীয় বিতার্কিক HF শাফিন। দর্শক, শ্রেষ্ঠ বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রে আমরা দুটি ব্যালটে ভিন্ন ভিন্ন নাম পেয়েছি। তৃতীয় ব্যালটটি হয়তো নির্ধারণ করে দিবে কে হতে যাচ্ছে আজকে শ্রেষ্ঠ বিতার্কিক, কিংবা এই ব্যালটেও ভিন্ন আরও একটি নাম উঠে আসতে পারে। তৃতীয় ব্যালট অনুযায়ী যিনি হতে যাচ্ছেন আজকে শ্রেষ্ঠ বিতার্কিক তাকে অনেক অনেক অভিনন্দন। নামটি হচ্ছে পক্ষ দলের দ্বিতীয় বিতার্কিক আহমেদ মেহেদী হাসান। দর্শক, শ্রেষ্ঠ বিতার্কিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পক্ষ দল থেকে দ্বিতীয় বিতার্কিক আহমেদ মেহেদী হাসান দুটি ব্যালট পেয়ে শ্রেষ্ঠ বিতার্কিক হয়ে গেছেন। অনেক অনেক অভিনন্দন আপনাকে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। আজকের প্রতিযোগিতায় আমাদের মেধাবী বিতার্কিকদের শানিত উচ্চারণ এবং সঠিক যুক্তিতর্কের উপস্থাপনার মাধ্যমে আপনারা চমৎকার একটি বিতর্ক উপভোগ করেছেন এবং একই সাথে আমরা আশা করি আপনারা জ্ঞানও অর্জন করেছেন। আজকের মতো জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন।